বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ গণমাধ্যমে যে সাক্ষাৎকার সেখানে তিনি বলেছেন তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ নেই। রোববার বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিউলিপ সিদ্দিক অভিযোগ করেন পুরোটাই মিডিয়া ট্রায়াল চলছে। কর্তৃপক্ষের কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি, এমনকি তার আইনজীবীর পাঠানো চিঠির জবাবও দেয়নি বাংলাদেশ কর্তৃপক্ষ। সোমবার ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানে এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। অন্যদিকে স্কাই নিউজ তার একটি ভিডিও সম্প্রচার করেছে। দুদকের এই মামলার পর মিনিস্টার পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন টিউলিপ সিদ্দিক। ওদিকে 3 দিনের সফরে আগামীকাল ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। তাদের সঙ্গে যোগ দিতে পারেন মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত। এবং এই সফরে বাংলাদেশের সংস্কার আর গণতন্ত্রের উত্তরণ, সাথে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নানা বিষয় আলোচনা করার কথা রয়েছে। বুধবার একে একে ঢাকায় অবতরণ করবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক, পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ এবং মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন। দিনের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এরপর পর্যায়ক্রমে বিএনপি, জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করবেন তারা। বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন তারা। অ্যান্ড্রু হেরাপের সফরে মিয়ানমার এবং রোহিঙ্গা পরিস্থিতি গুরুত্ব পাবে বলেও ধারণা করা হচ্ছে। পলিসি রেট নিয়ে মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ব্যাংক এবং আইএমএফ। ঋণের শর্ত হিসেবে পলিসি রেট বাড়ানোর জন্য চাপ দিয়ে তখন পলিসি রেট আকাশচুম্বী করে, আবার তা কমাতে উল্টো চাপ দিচ্ছে আইএমএফ। তবে কেন্দ্রীয় ব্যাংকের সাফ কথা, মূল্যস্ফীতি না কমা পর্যন্ত কোনোভাবেই পলিসি রেট কমাবেন না তারা। আবার বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব পড়লেও এখনই বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট না কমানোর সিদ্ধান্তের সাথে একাত্মতা জানিয়েছেন বিশেষজ্ঞরা। অরূপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। দায়িত্ব নেওয়ার পরই গেল বছরের 24 সেপ্টেম্বর 50 ভিত্তি পয়েন্ট বাড়িয়ে পলিসি রেট বা নীতি সুদের 9.50% নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। প্রায় 1 মাস পর 22 অক্টোবর আবারও বড় ব্যবধানে নীতি সুদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে পলিসি রেট ফের 50 ভিত্তি পয়েন্ট বাড়ানোর পর ওভারনাইট রেপো সুদ 10% বা ডাবল ডিজিটে উন্নীত করে কেন্দ্রীয় ব্যাংক। এরপর চলতি বছরের 10 ফেব্রুয়ারি প্রথমবারের মতো 2024-25 অর্থ বছরের শেষ মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান মনসুর, যেখানে পলিসি রেট 10% রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করা হয়। আইএমএফ এর বাড়তি চাপেই মূলত বারবার পলিসি রেট বাড়িয়েছিল বাংলাদেশ ব্যাংক, যদিও এখন বাংলাদেশ ব্যাংককে পলিসি রেট কমানোর জন্য উল্টো চাপ দিচ্ছে আইএমএফ। তারা পলিসি রেটটাকে আমরা আবার যাতে একটু রিভিজিট করি এই বিষয়ে আমাদেরকে তার প্রস্তাবনা তুলে আমাদের ইনফ্লেশনটা জুন বা জুন পরবর্তীতে কোথায় যে দাঁড়াবে এইভাবে একটা প্রজেকশন আইএমএফ নিজেও করেছে, সেটা 8 to 8.34 এর মধ্যে আছে। আমরাও চাচ্ছি যে এটা অবশ্যই এটার নিচে নেমে আসুক, সেই ব্যাপারে আমরা কাজ করতেছি এবং স্যাটিসফ্যাক্টরি লেভেলে না নেওয়া পর্যন্ত আমরা পলিসি রেটে হাত দিব না, এটা গভর্নর তাদেরকে জানিয়ে দিয়েছে। আর্থিক খাত বিশেষজ্ঞরা বললেন, পলিসি রেট এই মুহূর্তে না কমানোর বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত ঠিক আছে। তারা বললেন, জুন নাগাদ মূল্যস্ফীতি কমলে তারপর পলিসি রেট কমানো যেতে পারে। আমরা যদি পলিসি রেট নিচে রাখতে পারি, আমাদের ইন্টারেস্ট রেট, লেন্ডিং রেট যদি কম হয়, তাহলে সেটা আমাদের বিনিয়োগকারীদের জন্য ভালো হবে, আমাদের কর্মসংস্থানের জন্য ভালো হবে। এটা বাংলাদেশ ব্যাংকও জানেন। কিন্তু মূল্যস্ফীতিটা নিয়ে আসার একটা অগ্রাধিকারমূলক দাবি অর্থনীতিতে আছে, বাজার ব্যবস্থাপনা এবং অন্যান্য বিষয়কে যদি আমি বিবেচনা নিই। সেই জন্য বাংলাদেশ ব্যাংকের স্টান্সটা আমার মনে হয় যে ঠিক আছে এবং আমাদের আরেকটু অপেক্ষা করে দেখা উচিত যে মূল্যস্ফীতিটা আমাদের কমছে কিনা এবং এই প্রবণতা যেটা আছে এই প্রবণতাটা টেকসই কিনা। এটাকে ঠিক চাপ বলা মুশকিল, এগুলো তো আসলে ঠিক আলোচনা লেভেলে হয় এই ধরনের ঠিক চাপ না। তারা তাদের সাজেশনের কথা বলেছে, তারা হয়তো ভেবেছে দেখেছে যে এমনি হয়তো ইনফ্লেশন কমে আসতে পারে জুন নাগাদ। গভর্নর সাহেবের প্রথম ইয়ে থেকে একটা তো ট্রেড অফ আছে, কোনটা আমি করবো, এটাকে আমি বিজনেসকে প্রণোদনা আগে দিব না আমি ইনফ্লেশনটা কমাবো, কনজিউমার না বিজনেসম্যান, কোনটাকে আমি প্রাধান্য দিব।
তার প্রাধান্য হলে আমি কনজিউমারকে প্রাধান্য দিচ্ছি, যে কনজিউমারের স্বস্তিটা আগে আনবো, তারপরে আমি বিজনেসের দিকে দেখবো। পলিসি রেট বাড়ানোর মূল লক্ষ্য হলো বাজারে অর্থের সরবরাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা। কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে বাজারে অর্থের সরবরাহ বেশি বলে মূল্যস্ফীতি বাড়ছে, তাহলে অর্থ প্রবাহ কমাতেই মূলত পলিসি রেট বাড়ানো হয়। যদিও দীর্ঘদিন ধরে উচ্চ সুদের হার বিরাজ করলে তা উল্টো অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করে। অনুপধিকারী তরুণ, ৭১, ঢাকা। ওদিকে পুরানো যে সংযোগ, সেই সংযোগে গ্যাসের আগের দাম প্রতি ইউনিটে ৩০ টাকা বহাল রাখলেও একই কারখানার অনুমোদনের অতিরিক্ত চাহিদায় আরও ১০ টাকা বেশি, অর্থাৎ সব মিলে ৪০ টাকা গুনতে হবে শিল্প মালিককে, যা আগের দামের চেয়ে অন্তত ৩৩% বেশি। নতুন কারখানার সংযোগেও দাম বাড়িয়ে প্রতি ইউনিট ৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এবং এটি কার্যকর হবে চলতি এপ্রিল থেকেই। ফলে শিল্প মালিকরা বলছেন গ্যাস সংকটে ভুগে ঠিকমতো পণ্য উৎপাদনই করা যাচ্ছে না। এর মাঝেই নতুন এবং পুরাতন সংযোগে গ্যাসের ভিন্ন ভিন্ন দাম নির্ধারণ আইন বহির্ভূত এবং বৈষম্যমূলক এবং এতে বিনিয়োগ নিরুৎসাহিত হবে। জাহিদুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। দেশে গ্যাস ভিত্তিক শিল্পের মধ্যে অন্যতম টেক্সটাইল খাত। মিলগুলো গ্যাস সংকটে চলছে ৩০ থেকে ৪০% উৎপাদন কমিয়ে। এমন অবস্থার মাঝে পুরাতন সংযোগের জন্য প্রতি ইউনিটে আগে ৩০ টাকা বহাল রেখে অনুমোদিত চাহিদার বেশি এবং নতুন সংযোগের দাম নির্ধারণ করা হলো ৪০ টাকা। শিল্প মালিকরা বলছেন এটি বেআইনি এবং বৈষম্যমূলক। তা আপনি যদি আমার থেকে জ্বালানি না দেন, আমার মূল্য বাড়ালেন কমালেন, সেটা তো বড় জিনিস হচ্ছে। আমার প্রতিদিন আমার একটা হিসাব 30% লস হচ্ছে, প্রোডাকশন লস হচ্ছে, আমি লস দিয়ে যাচ্ছি টাকা। এবং নীতিমালা বানান, তারপরে আপনারা নতুন ইন্ডাস্ট্রি, নতুন বিনিয়োগের ব্যাপারে আপনারা চিন্তা ভাবনা করেন। গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ বলছে গ্যাসের দাম বৃদ্ধিতে পুরাতন কারখানা সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ থমকে যাবে। গ্যাস কোম্পানিগুলির যে নীতিমালা, সেই নীতিমালার মধ্যেই কিন্তু বলা আছে একই শ্রেণীর গ্রাহকের জন্য ভিন্ন ভিন্ন রেট হওয়া যাবে না। তো এটা কিন্তু নীতিমালার পরিপন্থী যেটা করা হয়েছে, এবং অবশ্যই এতে বিনিয়োগ নিরুৎসাহিত হবে। টেক্সটাইল মিল মালিকদের সংগঠন বিটিএমএ বলছে গেল বছর গ্যাসের দাম ১০২% বাড়ানোতেই বিল পরিশোধে হিমশিম খেতে হচ্ছে। বিদেশি ইনভেস্টর কমিটমেন্ট আসে নাই, আসার আগে আপনি যদি গ্যাস দামটা ৩৩% বৃদ্ধি করেন তাহলে তারাও কিন্তু নিরুৎসাহিত হবে। ১ বছর হয় না, 1 বছর পরে আবার কবে বাড়াবেন তারও কোনো দিক নির্দেশনা নাই। আমার মনে হয় প্রত্যেকটা একটা মাস্টার প্ল্যান থাকা উচিত। দাম না বাড়িয়ে বরং সিস্টেম লসের নামে গ্যাসের অপচয় কমানো এবং নতুন কূপ অনুসন্ধান ও খননের পরামর্শ শিল্প মালিকদের। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। গেল জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশে ১৭৪ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। গবেষণা বলছে যে কোনো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন সেটি বোঝার একটা পরিমাপক হলো শিশু নির্যাতনের হার। শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনও বলছে দেশে শিশু নির্যাতন বাড়ছে। দ্রুত বিচার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি, সেটাকেই এর সমাধান বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। গেল ১০ মার্চ একদিনেই মারা যায় ৭টি শিশু, এর মধ্যে ৬ জনের মৃত্যু হয় সহিংসতায়। তথ্য বলছে ২০২১ সালে ধর্ষণের শিকার হয় ৮১৮ জন শিশু, আর ২২ সালে ৫৬০ জন। অন্যদিকে ২০২৩ সালে ধর্ষণের শিকার হয় ২৩৩ শিশু, এক বছরের ব্যবধানে ২০২৪-এ ২৩৪ শিশু। অথচ ২০২৫ সালে গত ৩ মাসেই ধর্ষণের শিকার হয়েছে ১৭৪ শিশু। শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ড বাড়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে ইউনিসেফ বলছে শিশুরা তাদের পারিবারিক পরিমণ্ডলে পরিচিত জনদের দ্বারাই বেশি নির্যাতনের শিকার হয়। সমাজবিজ্ঞানীরা বলছেন নির্যাতনের বড় একটি অংশ পারিবারিক সম্মান রক্ষার নামে অপরাধীদের সাথে আপোষ করে, ফলে আরও এমন ঘটনার শিকার হয় শিশুরা। পারিবারিক পরিমণ্ডলে সবচেয়ে বেশি বাচ্চারা ধর্ষণের শিকার হয়। কারণ হলো যে ফ্যামিলি সিক্রেসি বলে একটা বিষয় থাকে, পাবলিক সিক্রেসি বলে একটা বিষয় থাকে, যে পরিবারের মান সম্মানের জন্য কিন্তু এগুলো সবচেয়ে বেশি ধামাচাপা দেওয়া হয়। এবং অপরাধীরা কিন্তু জানে যে বাচ্চা মেয়েকে ধর্ষণ করলে এটি কখনো আইন আদালত পর্যন্ত, শাস্তি পর্যন্ত যাবে না। শিশুর উপর নির্যাতনের কথা অনেক সময় তার পরিবার বিশ্বাস করতে চায় না। শিশুর উপর নির্যাতন করে প্রতিশোধ নেয়ার প্রবণতাও ধর্ষণের একটি বড় কারণ, বলছেন এই মনোচিকিৎসক। তারা এটার প্রতিবাদ করতে পারবে না বা পরবর্তীতে তাদের কথাটা কেউ কতটুকু আমলে নিবে বা গ্রহণযোগ্য হবে সেটার একটা এদিক থেকে নির্যাতনকারী নিজেকে একটু নিরাপদ ভাবতে পারেন, যেহেতু শিশুটি প্রতিবাদ করতে পারছেন না। আরেকটু হচ্ছে যে তাদের যে বিকৃত মানসিকতা অনেকের থাকে। শিশু নির্যাতনের বিভিন্ন ধরন আছে,
শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতন এবং অবহেলাও এক ধরনের নির্যাতনের মতোই। পরিচিত জনদের বিশ্বাস করা ও শিশুদের কথা বিশ্বাস না করা নির্যাতনের অন্যতম কারণ বলছেন ব্রেকিং দ্য সাইলেন্সের নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা। এই সংস্থার গবেষণা বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে বেড়ে যায় শিশু নির্যাতন। কোনটা আমার মা বিশ্বাস করবে, কোনটা আমার মা বিশ্বাস করবে না। দেখা যায় যে অনেক ক্ষেত্রে শিশুকেই ব্লেম দেওয়া হয় যে তোমার সাথেই কেন এরকম হয়, তোমার সাথেই কেন এরকম হয়। সেই ব্লেমের ভয়ে সে বলে না। দেশের যখন আইন শৃঙ্খলাটা ইমব্যালেন্স অবস্থায় থাকে সেই সময় শিশু, যে কোনো ধরনের শিশু এবং নারী নির্যাতন এই দুটাই একই সাথে, কারণ আমরা যদি বেড়ে যাই। শিশু নির্যাতন ও ধর্ষণ বন্ধে সবচেয়ে কার্যকর উপায় হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সেই সাথে অভিভাবকদের সচেতনতা। শানা শারমিন, ৭১, ঢাকা। সংঘর্ষের জেরে প্রায় 2 মাস ধরে বন্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে গেল 2 দিন ধরে ক্যাম্পাসে চলছে শিক্ষার্থীদের নানা কর্মসূচি। ওদিকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে 37 ছাত্রছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। জেরে আগামী 2রা মে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ক্লাস শুরু 4 মে থেকে। সোমবার রাতে প্রশাসনিক ভবনের ভেতরে 101তম জরুরি সিন্ডিকেট সভায় সংঘর্ষে প্রত্যক্ষ আর পরোক্ষভাবে জড়িতের অভিযোগে 37 জনকে বহিষ্কার করা হয়েছে। এর আগে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেরে 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্র দলের নেতাকর্মী এবং এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন শতাধিক। এই ঘটনার জেরে 25 ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম এবং আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবশেষ আপডেট একটু জেনে নিতেই চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কনক রহমান। কনক, যতটুকু আসলে আপডেট জানা যায়, মানে 37 শিক্ষার্থীকে যে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলো, সেই 37 শিক্ষার্থী কোন কোন ব্যাচের, কোন কোন বিভাগের, কতগুলো বিভাগের আছে একটু ধারণা একটু দেবেন। সাথে এই সিদ্ধান্তের প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন এবং বিশ্ববিদ্যালয় খোলার মতো পরিবেশ পরিস্থিতি ঠিকঠাক আছে কিনা, কি দেখছেন আপনি আসলে? না, পরিবেশ পরিস্থিতি ঠিকঠাক আছে কিনা সেটা আসলে প্রশাসন বলবে। আর আমাদের পর্যালোচনা যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে দুটি কয়েক শিক্ষার্থী গত একদিন আগে থেকে যে অবস্থান করছিল প্রশাসনিক ভবনের সামনে, সেটা এখনো অব্যাহত রয়েছে। আর আপনি জানতে চাইছেন যে যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের ব্যাচ এবং নাম পাওয়া গিয়েছে কিনা। আমরা বারংবার প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছি, বিশেষ করে রেজিস্ট্রারের সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি বলেছেন এই মুহূর্তে তার পক্ষে নাম বা ব্যাচ বলা সম্ভব নয়, এটা যদি বলতেই হয় বা জানাতে হয় তবে এটি ভিসির অনুমতি সাপেক্ষে তিনি জানাতে পারবেন। তবে এখনো পর্যন্ত ভিসি এই নাম বা ব্যাচের অনুমতি জানানোর জন্য অনুমতি দেয়নি। আমি আছি প্রশাসনিক ভবনের সামনে, আমার পিছনে গুটি কয়েক শিক্ষার্থী যে আন্দোলন করছিল সেই আন্দোলনের এখনো অব্যাহত রয়েছে। তারা জানিয়েছেন এইখান থেকে বেলা 12টার সময় তারা একটি মিছিল বা কোনো ধরনের বিক্ষোভ সমাবেশ করবে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, বিশেষ করে খুলনা বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে তাদের সাথে যারা সংহতি জানিয়েছে সেই সব শিক্ষার্থীরা এখানে আসবেন বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো ইঙ্গিত বা পরিবেশ আমরা কিন্তু এখনো দেখতে পারিনি। আর আজকের থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঈদ এবং রমজানের ছুটির পর। তবে যেহেতু এখানে প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে তারা দাঁড়িয়ে আছে, অবস্থান করছে, সুতরাং এইখান থেকে প্রবেশ না করে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা অন্য পথ দিয়ে প্রশাসনিক ভবনে প্রবেশ করছেন। আর পরিবেশ পরিস্থিতি গুমোট একটা ভাব, হল তো বন্ধ রয়েছে। এই প্রধান ফটকের সামনে পুলিশ মোতায়েন রয়েছে, প্রধান ফটকের বাইরে অন্যান্য গেটেও অতিরিক্ত পুলিশ আমরা দেখেছি। আর প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত ছাড়া কোনো অবস্থাতেই হল কিংবা একাডেমিক কার্যক্রম চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়া তারা ব্যক্তিগত বা তারা স্থানীয়ভাবে প্রশাসনিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। সিদ্ধান্ত যদি নিতেই হয় তাহলে সেটা সিন্ডিকেটের সভার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। এখন আমরা অপেক্ষা করবো 12টা পর্যন্ত, দেখা যাক 12টার সময় তারা যে সমাবেশ বা বিক্ষোভ করার কথা বলছে সেটি আসলে সেটা নির্দিষ্ট সময় হয় কিনা, বা হলে আসলে সেটা কি আকারের হয়, কতটা সেই আপডেটটা নিশ্চয়ই সেই 12টার সময় আবারও আপনার সঙ্গে যুক্ত হয়ে সেটা জানার চেষ্টা করবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। কুয়েট থেকে বলছিলেন সহকর্মী কনক রহমান।
চৈত্রের মাঝামাঝি থেকে মাঝারি তাপদাহের কবলে দেশ। বেশিরভাগ বিভাগ আর জেলায় তীব্র গরমে রীতিমতো হাঁসফাঁস অবস্থা। এর মধ্যে আগামী 24 ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানানো হয়েছে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক সতর্ক বার্তায় এই কথা জানানো হয়েছে। আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জোর হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এ সমস্ত এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। আগামী কয়েকদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বছর জুড়ে বেচা কেনার হিসেব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করতে মূলত হালখাতার প্রচলন। পঞ্জিকা মেনে বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা এবং পাওনার হিসেব সমন্বয় করেন এবং খোলেন হিসেবের নতুন খাতা। এদিন দোকানিরা পাওনা শোধের অনুরোধ জানিয়ে হালখাতা অনুষ্ঠানে আমন্ত্রণ জানান ক্রেতাদের এবং বিশেষ দিনে থাকে মিষ্টি মুখের আয়োজন। প্রাচীনকাল থেকেই বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ ছিল হালখাতা। গ্রামগঞ্জ নগরে ব্যবসায়ীরা নববর্ষে পুরনো হিসেব নিকেশ চুকিয়ে হিসেবে নতুন খাতা খুলতেন এবং আধুনিক জীবন ব্যবস্থায় আগের জৌলুস না থাকলেও এখনও পুরান ঢাকার আদি ব্যবসায়ীরা এই রেওয়াজ টিকিয়ে রেখেছেন এবং এই প্রচলন বেশি স্বর্ণের দোকানে। দেশের বিভিন্ন প্রান্তেও টিকে আছে হালখাতার চল। হালখাতা আয়োজনের খবর রাখছেন সহকর্মী নজরুল ইসলাম, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নজরুল ইসলাম, আমরা আসলে হালখাতার যে আয়োজন আবহমান বাংলার একটা সংস্কৃতির অংশ হয়ে গেছে, যদিও আয়োজনটা পুরোটাই ব্যবসায়িক ছিল, কিন্তু সংস্কৃতির অংশ হয়ে যাওয়ার পর আমরা দেখেছি সময়ের সাথে সাথে একেবারে বিলুপ্তির পথে। যাও টিকে আছে এই পুরান ঢাকা এবং আশপাশের কিছু এলাকায়, একই সঙ্গে রাজধানীর বাইরেও হয়তো টুকটাক কোনো জায়গায় হয়তো আয়োজনটা চলে। আপনি ঘুরছেন পুরান ঢাকায়, সেখানে আসলে হালখাতার আয়োজনটা কেমন দেখছেন? সেটা নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? সাধারণ মানুষ এই হালখাতার ডাকে কতটা সাড়া দিচ্ছে, কতটা দেনা পাওনা মেটাচ্ছেন, কি দেখছেন আসলে নজরুল? রাকিব, যেমনটি রাকিব আপনার মাধ্যমে একাত্তর সকল দর্শককে পঞ্জিকা মতে যে আজকে যে পহেলা বর্ষ সেটির শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। এর আগের সংযোগে যেমনটি বলেছিলাম যে পঞ্জিকা মতে কিন্তু আজকে প্রথম পহেলা বৈশাখ। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যেসব ব্যবসায়ী বণিক ব্যবসায়ীরা রয়েছেন তারা মূলত এই পার্বণটাকে পালন করে থাকে। একই সাথে যদি বলে রাখি, গতকালই কিন্তু শেষ হলো সেই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী নববর্ষ এবং আজকে সেই পঞ্জিকা মতে হচ্ছে। এবং শোনাই যাচ্ছে যে ঢাকের আওয়াজে পুরো পুরান ঢাকা শাঁখারি বাজার থেকে শুরু করে তাঁতিবাজার হয়ে যে ইংলিশ রোড রয়েছে, সেই উর্দু রোডের পাশে যে ব্যবসায়ীরা রয়েছে সেখানে কিন্তু এই হালখাতার উৎসব শুরু হয়েছে। সকালে সংযোগে যুক্ত হবার এখন পর্যন্ত সর্বোচ্চ 35টি দোকানে আসলে পুজো হয়েছে। ওই পুজোর মাধ্যমে তারা যে হালখাতা শুরু করেছে সেই পুজোটার মাধ্যমে তারা হয়েছে। সেখানে ব্রাহ্মণের মাধ্যমে পূজা নেওয়া হয়েছে, যে সনাতনী রীতি আছে সেই রীতি অনুযায়ী। একই সাথে কিন্তু এখন দেখানো যাচ্ছে যে আরেকটি স্বর্ণের দোকানে কিন্তু এই হালখাতাকে কেন্দ্র করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো চলছে। একই সাথে শাঁখারি বাজার, লক্ষ্মী বাজার, সিদ্দিক বাজার, উর্দু রোড, পুরান ঢাকার মোড় চত্বর প্রত্যেকটি জায়গায় কিন্তু আসলে এই হালখাতার উৎসব, ঢাকের আওয়াজ এবং যে সনাতনী পদ্ধতির রীতিগুলো রয়েছে এগুলো মিলিয়ে সবকিছু এক উৎসব মুখর আমেজের মাধ্যমে আসলে পালিত করা হচ্ছে। মূলত এই হালখাতা করা হয় প্রতি বছরের ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে হিসাব নিকাশের সম্পর্ক এবং কাস্টমারের সাথে যে বিক্রেতার সম্পর্ক, এই সম্পর্কটাকে আরো দৃঢ় করার জন্য। আসলে প্রাচীনকাল থেকে পঞ্জিকা পুরাণ মতে এই হালখাতা অনুষ্ঠিত হয়ে থাকে এবং যেহেতু ঢাকার মধ্যে পুরান ঢাকাই হলো সবচেয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান, এখানে স্বর্ণ থেকে শুরু করে বিভিন্ন জিনিসের ব্যবসায়িকরা, ক্রেতা বিক্রেতারা এখানে আসেন। সেই জায়গা থেকেই কিন্তু এখানকার বিক্রেতারা সেই হালখাতা উদযাপন করে থাকেন একদম অনাড়ম্বরভাবে, যেখানে ক্রেতা বিক্রেতা সহ দর্শনার্থী এবং ইচ্ছুক এবং স্থানীয় সকল জনতার এক উৎসব সমাগমের সৃষ্টি হয়। একই সাথে বলে রাখতে চাই যে এখন পর্যন্ত কিন্তু বেলা বাড়ার
বাড়ার সাথে সাথে প্রতিটি স্বর্ণের দোকান থেকে শুরু করে বিভিন্ন মনোহারি দোকানেও কিন্তু এই হালখাতা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। একই সাথে এটাও বলে রাখতে চাই যে এই হালখাতাকে কেন্দ্র করে যেহেতু এই পুরান ঢাকার এই এলাকাটা একটু শুরু, এখানে ছোট্ট একটা যানজটের সৃষ্টি হয়েছে বিভিন্ন মোড়গুলোতে, কারণ এই মোড়গুলোতে বিভিন্ন ভাসমান মিষ্টি এলা ফুলের দোকানদারও তারা এসেছে এবং হালখাতে যে মৌসুমী ব্যবসায়ী তারাও কিন্তু এসেছে। সবকিছু মিলিয়ে পুরান ঢাকায় নববর্ষ সহ ব্যবসায়িক কেন্দ্র এবং স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাকিব, এই ছিল আমার কাছে পুরান ঢাকার শাখা। এবং নজরুল, নিশ্চয়ই আপনার যে প্রতিবেদনটা আমরা দিন শেষে হাতে পাবো সেখানে নিশ্চয়ই চমৎকার কিছু ছবি আমরা দেখতে পারবো, যেখানে আসলে হালখাতার আয়োজন চলছেন এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটা চমৎকার মিলন মেলা তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নজরুল ইসলাম যুক্ত হয়েছিলেন, বলছিলেন পুরান ঢাকা থেকে হালখাতার খবরাখবর। পয়লা বৈশাখ উপলক্ষে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পুতুল নাচ। বর্ষবরণের দিন মানুষকে আনন্দ দিতে শহরের কুড়ি ইকো পার্কে দিনব্যাপী আয়োজন করা হয়। নাচের কয়েকটি শোতে প্রদর্শন করা হয় বাল্য বিয়ে রোধ সহ নানা সচেতনতামূলক নাটক আর হারানো দিনের গান। রাজু মোস্তাফিজের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। গ্রাম বাংলার লোকসংস্কৃতির বিনোদন মাধ্যমগুলোর একটি হলো পুতুল নাচ, যা সব বয়সী মানুষের কাছে খুবই জনপ্রিয়। বর্ষবরণে পুতুল নাচের আয়োজন করায় তাই কুড়িগ্রাম শহরের কুড়ি ইকো পার্কে ভিড় জমায় নানা বয়সী দর্শক। পুতুল নাচ দেখে সবচেয়ে বেশি আনন্দিত হয় শিশু কিশোররা, তবে বয়স্করা এমন আয়োজন উপভোগ করেন সমান তালে। নাচের কয়েকটি শোতে প্রদর্শন করা হয় বাল্যবিয়ে রোধ সহ নানা সচেতনতামূলক নাটক ও হারানো দিনের গান। আমরা এ সম্পর্কে আমাদের মা বাবার কাছে আগে থেকে জানতে পেরেছিলাম, তারা আমাদেরকে যখন গল্প বলে তখন আমাদের খুব ভালো লাগে, আমাদেরও দেখার জন্য আগ্রহ বেড়ে যায়, কিন্তু আমরা কখনো দেখতে পারিনি। বাট এখানে যখন এসে আমরা দেখতে পারলাম আমাদের খুবই ভালো লেগেছে, আমাদের ভাই বোনকে জানাতে পেরেছি। বইয়ের মধ্যে ইতিহাসের পাতায় শুনেছি পুতুল নাচ হয়েছে, তারপরে আমার টেলিভিশনে আমরা দেখেছি পুতুল নাচ হয়েছে, কিন্তু আমরা কোনোদিনও কুড়িগ্রামে আগে আমি দেখিনি যে কোথাও পুতুল নাচ হয়েছে। তবে পুতুল নাচের কারিগররা জানান, মানুষের বিনোদনের জন্য এটিকে টিকিয়ে রাখলেও আকার সংস্কৃতির যুগে তাল মেলানো অসম্ভব হয়ে পড়ছে। আগের মতো তো আর চলে না, তার কারণ বিভিন্ন জায়গায় আগে করতাম প্রোগ্রাম, এরপরে আমার সংসারও চলতো, বা আমার সঙ্গে যে আরো 7-8 জন থাকে তাদেরও পরিবার চলতো। বেশ মোটামুটি আমরা এটা নিয়ে খুব একটা ভালো ছিলাম, ভালো দিনকাল যাইতো। কিন্তু এখন আমাদের আর সেইভাবে নাই, আর ডাকাও পাই না, প্রোগ্রামও পাই না। আমার জীবনটাই আর কি এই সংস্কৃতির উপরে আর কি আমি বেঁচে আছি। আমাদের পরিবারে আমি আর আমার মা আছে, মানে এই আমাদের জীবনটাই হলো সঙ্গীতের উপরে, সঙ্গীত নিয়েই আমি আর কি এদের উপরে নির্ভর করি আমাদের সংসারের সুস্থ ও শিক্ষণীয় বিনোদনের জন্য পুতুল নাচ শিল্পকে টিকিয়ে রাখার দাবি জানান এর সাথে জড়িতরা। মনিরা কাজুরি, ৭১। ওদিকে পঞ্জিকা মেনে আজ নববর্ষ উদযাপন হচ্ছে কলকাতায়। মঙ্গল শোভাযাত্রা সহ সব ধরনের আয়োজনে মেতেছে কলকাতাবাসী এবং সেই খবরটা জানবো। কলকাতা থেকে যুক্ত আছে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, একবারে দিনের আয়োজন সম্পর্কে একটু জেনে নিতে চাই। সকাল থেকে কি কি হয়েছে, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেমন দেখেছেন এবং উৎসবের আর কি কি আয়োজন বাকি রয়েছে? সকাল থেকে শুরু হয় কিন্তু মঙ্গল শোভাযাত্রা, এবং এই পয়লা বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রা, সেই শোভাযাত্রা শুরু হয় সকাল 8টা নাগাদ এবং 9টায় শেষ হয় কিন্তু সুকান্ত সেতু এলাকায়। এবং সেখানে কিন্তু মানুষের উপস্থিতি ছিল ভালোই। এছাড়া কলকাতা ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা বের করে, বিশেষ করে শাসক তৃণমূলের তরফ থেকেই কিন্তু বেশিটাই নজরে আসে। এছাড়া বিভিন্ন ক্লাব সংগঠন তারাও এবং সাংস্কৃতিক সংগঠন তারাও বিভিন্ন জায়গায় শোভাযাত্রা বার করে এবং মোটামুটি 10টার মধ্যেই সকালের যে আনুষ্ঠানিক এই শোভাযাত্রা, এরপরেই কিন্তু দোকান বাজারে যে ভিড়, অর্থাৎ কেনাকাটার ভিড়, সেই কেনাকাটার ভিড়। আমি এই মুহূর্তে আছি একটি মাছ বাজারে। আপনি জানেন যে ব্যস্ত শহরে নাগরিক জীবন, তার মধ্যেও কিন্তু কেনাকাটার যে ভিড়, সেই ভিড়টা কিন্তু অনেকটাই কমে গেছে। কারণ কিন্তু অনলাইন যে ব্যবসা, সেই অনলাইন ব্যবসার কারণে তারপরও দেখা যাচ্ছে যে বাঙালি যে চিংড়ি, মূলত চিংড়ি থেকে শুরু করে ইলিশ মাছ, বড় বড় কাতলা মাছ, ভেটকি মাছ, পাবদা মাছ, সব ধরনের ট্যাংরা মাছ, বোয়াল মাছ, কই মাছ, সব ধরনের কিন্তু মাছের পসরা নিয়ে বসেছেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন বাজার
কিন্তু বিক্রি হয়ে যাওয়ার কারণে অধিকাংশ মাছ বিক্রেতাদের কিন্তু তাদের যে সামগ্রী মাছের বিভিন্ন মাছ সেগুলো বিক্রি শেষ হয়ে গেছে। আর এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঈদ এবং চৈত্র সংক্রান্তি, অর্থাৎ এই চৈত্র মাস জুড়ে পশ্চিমবঙ্গের কলকাতা সহ পশ্চিমবঙ্গের সর্বত্রই কিন্তু সেল হয়। এবার ঈদ এবং এই চৈত্র সংক্রান্তি একসাথে পড়ায় করোনা কালের পর কিন্তু সব থেকে বেশি বিক্রি হয়েছে বিশেষ করে পোশাক শিল্পে যে একটা ধস ছিল। পাশাপাশি ভারত বাংলাদেশের যে ভিসা, সেই ভিসা বন্ধ হয়, বাংলাদেশে ক্রেতাদের না থাকা সেই জায়গাটা কিন্তু পুষিয়ে গেছে ব্যবসায়ীরা, এমনটা বলছেন। এবং দুপুরের পর থেকে আরো কিন্তু বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বিনোদন, নাটক, রবীন্দ্রসঙ্গীত এবং গান, নানা আয়োজন রয়েছে দিনভর, সেগুলো ধাপে ধাপে নিশ্চয়ই আপনার কাছ থেকে শুনবো সত্যজিৎ। এবং এটা আসলে স্বস্তির খবর যে আসলে উৎসব এবং ব্যবসা বাণিজ্য দুটোই আসলে সমান্তরালে যাচ্ছে। অনেক ধন্যবাদ, নিশ্চয়ই কথা হবে আপনার সঙ্গে। নববর্ষ উদযাপনের খবর কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী।